আগামী রবিবার মানে 1লা মার্চ হতে চলেছে এলিমিনেশন চেম্বার 2026। এমনিতেও দেখতে গেলে এলিমিনেশন চেম্বার হচ্ছে 28শে ফেব্রুয়ারি, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী এলিমিনেশন চেম্বার অনুষ্ঠিত হবে 1লা মার্চ। আর এইটা শুরু হবে ভোর 5:30 থেকে, যেটা আমরা দেখতে পাবো লাইভ অন নেটফ্লিক্স। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তারা এলিমিনেশন চেম্বার লাইভ দেখতে পাবে সকাল 6টা থেকে। তো এই বছরের এলিমিনেশন চেম্বারের জন্য ডাব্লিউডাব্লিউ টোটাল 4টে ম্যাচকে অফিসিয়াল করেছে, কারণ পরপর দুটো এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে, সেই দুটো এলিমিনেশন চেম্বার ম্যাচে অনেক সময় লেগে যাবে, তো সেই কারণে 4টে ম্যাচকে অফিসিয়াল করা হয়েছে। আর এই ভিডিওতে আমি করতে চলেছি সেই 4টে ম্যাচের রেজাল্ট প্রেডিকশন, মানে সেই 4টে ম্যাচে কে জিততে পারে, আমার কি মনে হয়, পার্সোনালি কি মনে হয়, সেটাই আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো, যে প্রেডিকশনটা হচ্ছে পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়নের উপর বেস করে। তাই আমি কখনোই এটা দাবি করছি না যে আমি যেটা এই ভিডিওতে বলতে চলেছি সেটাই 100% হতে চলেছে। কিন্তু হ্যাঁ, তোমরা আমার সাথে এগ্রি করছো কি ডিসএগ্রি করছো সেটা অবশ্যই তোমরা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে। আর সাথে তোমরা যদি আমার সাথে কোনো প্রেডিকশনে ডিসএগ্রি করে থাকো, বা তোমাদের মনে হয়ে থাকে যে না এই ম্যাচটা অন্য কেউ জিততে পারে, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো, সেই বিষয়ে কোনো বাধা নেই। তাই প্রেডিকশনটা আমি কখনোই 100% দাবি করে বলছি না যে হ্যাঁ এটাই হতে চলেছে, এটা আশা করি তোমরা সবাই জানো। আর বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি আমার প্রেডিকশনের সাথে একমত হও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। কারণ সাবস্ক্রাইবার কাউন্ট এখন তোমরা দেখতেই পাচ্ছ, রেসলমেনিয়ার আগে আমরা টার্গেট করেছি যাতে আমরা 20,000 সাবস্ক্রাইবার্স অবধি পৌঁছাতে পারি। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভিডিওটাকে দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করো, আর চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করো, এইটা খুবই দরকার। রেসলমেনিয়ার আগে অন্তত 20,000 অবধি পৌঁছে দাও প্লিজ। যাই হোক না কেন, চলে আসা যাক প্রথম ম্যাচের। তো এই বছরের এলিমিনেশন চেম্বার যেই ম্যাচটা দিয়ে শুরু হতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ। এবার এই বছরের এলিমিনেশন চেম্বার মানে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচে আমরা দেখতে পাচ্ছি কিয়ানা জেমস, আসুকা, রাকেল রড্রিগেজ, অ্যালেক্সা ব্লিস, রিয়া রিপ্লি আর টিফিনি স্ট্র্যাটনকে। তো এদের 6জনের মধ্যেই কেউ একজন রেসলমেনিয়ায় যেতে চলেছে আর করতে চলেছে জেড কার্গিলকে চ্যালেঞ্জ। এবার কে সেটা হতে পারে, তো এক এক করে আসা যাক। দেখো, সবার প্রথমে আমার মনে হয় না যে এই ম্যাচে কিয়ানা জেমসের কোনো রকম কোনো চান্স আছে বলে। হ্যাঁ, কিয়ানা জেমসকে ডাব্লিউডাব্লিউ একটু পাওয়ার হাউস টাইপের দেখানোর চেষ্টা করছে। স্ম্যাকডাউনে আমরা দেখেছি যে সে নায়া জ্যাক্সকে তুলে দিয়েছিল, এমনকি রয়্যাল রাম্বলেও আমরা দেখেছিলাম সে নায়া জ্যাক্সকে তুলে একটা সামোয়ান ড্রপের মতো মুভ মেরে দিয়েছিল। তো হ্যাঁ, কিয়ানা জেমসের মধ্যে পাওয়ার তো আছে, আর ফিউচারে ডাব্লিউডাব্লিউ তাকে মিড কার্ডে ইউজ করতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে কিয়ানা জেমস ভার্সেস জেড কার্গিলের ম্যাচ ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ায় করাতে চাইবে বলে। তাই কিয়ানা জেমসের নাম বাদই রাখা যাক, বা কিয়ানা জেমসকে সবার শেষে রাখা যাক, 6 নম্বরে রাখা যাক এই ম্যাচটা জেতার জন্য, মানে এই ম্যাচটা কে জিততে পারে সেই লিস্টে। যদি 5 নম্বরের কথা বলা হয়, মানে কিয়ানা জেমসের থেকে একটু বেশি চান্স কার আছে, তো আমার মনে হয় সেটা হচ্ছে আসুকা। এবার দেখো, আসুকাকেও আমার মনে হয় না যে এখন জেড কার্গিলের সামনে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে বলে, বিশেষ করে রেসলমেনিয়ার ম্যাচে, কারণ তাদের মধ্যে এর আগেও আমরা কোনো স্টোরি দেখিনি। আর জেড কার্গিলও হিল, আসুকাও হিল, তো হিল ভার্সেস হিলের ম্যাচ ডাব্লিউডাব্লিউ করবে বলে আমার মনে হচ্ছে না। তাই আসুকাও এলিমিনেশন চেম্বার জিতবে বলে আমার মনে হচ্ছে না। তবু কিয়ানা জেমসের থেকে যেহেতু একটু বেশি চান্স আছে, তাই আসুকাকে 5 নম্বরে রাখা যাক। যদি 4 নম্বরে চলে আসি, তো 4 নম্বরে আমি রেখেছি রাকেল রড্রিগেজকে। রাকেল রড্রিগেজকে আমি কেন রেখেছি, কারণ আমার মনে হয় না যে রাকেল রড্রিগেজ ভার্সেস জেড কার্গিলের ম্যাচও ডাব্লিউডাব্লিউ করাতে চাইবে বলে। সেই একই লজিক, হিল ভার্সেস হিলের ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাবে না। তাছাড়া আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি যে লিভ মর্গান স্টেফিনি ফ্যাকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে জাজমেন্ট ডে থেকে। তো আমার মনে হয় না আবার রাকেল রড্রিগেজকেই ডাব্লিউডাব্লিউ অপরচুনিটি দেবে বলে রেসলমেনিয়া, মানে জাজমেন্টের মানে 2জন মেম্বারকে অপরচুনিটি দিয়ে দিলে আর বাকিরা কী করবে। তো রাকেল রড্রিগেজও এই বছর এলিমিনেশন চেম্বার জিতবে বলে আমার মনে হচ্ছে না। ডাব্লিউডাব্লিউ সারপ্রাইজ দিতে চাইলে অন্য ব্যাপার, কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না। তাই রাকেল রড্রিগেজের নামকেও আমি বাদের খাতায় রাখছি। চলে আসা যাক 3 নম্বরে, মানে 3 নম্বর পসিবিলিটি কার আছে যে সেই ম্যাচটা জিততে পারে। তো সেইখানে আমি নাম রেখেছি রিয়া রিপ্লির। এবার রিয়া রিপ্লির নাম হয়তো আমি আর একটু উপরেও রাখতে পারতাম এই লিস্টে, বা রিয়া রিপ্লিরও হয়তো ভালো চান্স থাকতে পারতো, যেহেতু রিয়া রিপ্লিকে ডাব্লিউডাব্লিউ একটা বিগ ডিল হিসেবেই দেখে।
কিন্তু রিয়া রিপ্লির নাম আমি 3 নম্বরে এই কারণেই রেখেছি, কারণ আমার মনে হয় যে যেহেতু রিয়া রিপ্লির কাছে এই মুহূর্তে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আছে, আর যেহেতু যদি সে এলিমিনেশন চেম্বার জেতে আর যদি তার সাথে জেড কার্গিলের ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাতে চায়, যেটা রাসেলমিনিয়ায় একটা বড় ম্যাচ হতে পারে, কিন্তু সেটা করাতে গেলে এখন আমার মনে হয় তার আগে তাকে তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হারতে হবে। কারণ আমার মনে হয় না ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের সাথে সে জেড কার্গিলকে চ্যালেঞ্জ করতে যাবে বলে, এবার সেইটা যদি হয় তাহলে ইওস্কাইয়েরও ক্ষতি হয়ে যাবে, তাহলে ইওস্কাই রাসেলমিনিয়ায় কী করবে। কিন্তু আমার মনে হয় যদি রিয়ার প্লেয়ার ইওস্কাইয়ের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রাসেলমিনিয়া অবধি থাকে, তাহলে তারা রাসেলমিনিয়া একটা ভালো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে বুক হতে পারে। যেহেতু এখন ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের লেভেলে অনেকটা বেড়ে গেছে, তো আমার মনে হয় রিয়া রিপ্লিকে ডাব্লিউডাব্লিউ সেইখানেই ব্যবহার করবে বা ওমেন্স ট্যাগ টিম ডিভিশনেই এই বছর ব্যবহার করবে। তো সেই কারণে আমার মনে হচ্ছে না যে রিয়া রিপ্লি এই বছরের এলিমিনেশন চেম্বার জিতবে বলে। কিন্তু তবু যেহেতু বাকিদের থেকে চান্স অনেকটা বেশি, তাই রিয়া রিপ্লির নামকে আমি 3 নম্বরে রাখছি। 2 নম্বরে চলে আসি, মানে আমার উইনার যে তা ছাড়া আমার যাকে মনে হচ্ছে এই বছর এলিমিনেশন চেম্বার জিততে পারবে সে হলো অ্যালেক্সা ব্লিস। তো অ্যালেক্সা ব্লিসের নাম আমি 2 নম্বরে এই কারণেই রেখেছি, কারণ দেখো 2 নম্বরে অ্যালেক্সা ব্লিস আছে, মানে 1 নম্বরে বুঝতেই পারছো টিফিনি স্ট্র্যাটন আছে। তার সবার প্রথমে টিফিনি স্ট্র্যাটনের কথাই বলা যাক যে টিফিনি স্ট্র্যাটনকে আমি কেন সিলেক্ট করেছি এই বছর এলিমিনেশন চেম্বার জেতার জন্য। তো প্রথম কথা হলো টিফিনি স্ট্র্যাটনের সাথে জেড কার্গিলের অলরেডি হিস্ট্রি আছে। জেড কার্গিল টিফিনি স্ট্র্যাটনকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ নিয়েছিল বা ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে আমরা এটাও দেখেছি যে জেড কার্গিলের টাইটেল রেনটাও অতটা ভালো চলেনি, সে মাত্র একবারই তার টাইটেল অন দ্য লাইন রেখেছিল জর্ডান গ্রেসের এগেনস্টে, সেখানেই সে তাকে হারিয়েছিল, হারিয়ে তার টাইটেল ডিফেন্ড করেছিল। বাকি তার টাইটেল রেনটা এমন কিছু চলেনি। তো ডাব্লিউডাব্লিউ হয়তো আবার টিফিনির সাথেই তার একটা রিম্যাচ করে দিতে পারে রাসেলমিনিয়ায়, যেখানে টিফিনি হয়তো তার থেকে আবার চ্যাম্পিয়নশিপ কেড়ে নিতে পারে, মানে আবার টিফিনি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবার দেখো আমি জানি টিফিনি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ হয়তো অনেকেই দেখতে চাইছে না, তারা ভাবছে এটা আবার একটা ম্যাচ রিপিট হয়ে যাবে, এই ম্যাচটা তো আগেও আমরা দেখেছি, তার একটা ম্যাচ রিপিট করার মানেটা কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু যেমন বললাম বাকি যারা এলিমিনেশন চেম্বারে আছে তাদেরকে দেখে আমার মনে হয় না যে এদের মধ্যে কেউ জেড কার্গিলকে চ্যালেঞ্জ করতে পারে বলে। হ্যাঁ সেটা অন্য ব্যাপার, এখন যদি এলিমিনেশন চেম্বারের কোনো একটা পার্টিসিপেন্টকে কেউ মেরে ধরে সাইড করে দেয় আর তার বদলে কেউ এন্ট্রি করে নেয়, যেমন বিয়াঙ্কা ব্লেয়ারের মতো কেউ যদি এলিমিনেশন চেম্বারে চলে আসে, তাহলে তার একটা চান্স হবে। কিন্তু তার ছাড়া আমার মনে হয় না যে এই মুহূর্তে টিফিনি স্ট্র্যাটনের থেকে বেটার কোনো অপশন ডাব্লিউডাব্লিউ পাবে বলে। আর বিয়াঙ্কা ব্লেয়ারের কথা বললে সেও এখন ফিঙ্গার ইঞ্জুরির জন্য একটা সার্জারি করেছে, তারও এখন রিকভার হতে বেশ কয়েকদিন টাইম লাগবে, মানে কয়েক মাস টাইম লাগবে, তো তারও আসার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে দেখতে গেলে এখন এই মুহূর্তে এলিমিনেশন চেম্বারে যারা যারা আছে তাদের মধ্যে টিফিনি স্ট্র্যাটনই বেস্ট চয়েস হতে চলেছে জেড কার্গিলের জন্য। যদিও ম্যাচটা রিপিট হয়ে যাবে, যদিও অনেকের চোখে এই ম্যাচটা বড় ম্যাচ না, আমিও বলবো অন্য ম্যাচের দিকে ডাব্লিউডাব্লিউ যেতেই পারতো, কিন্তু যেহেতু টিফিনিকে ডাব্লিউডাব্লিউ একটা বিগ ডিল হিসেবে দেখে আর তারও একটা রিম্যাচ বাকি আছে, সেও তার টাইটেল হারার পর কখনো রিম্যাচ পায়নি, সে ইনজিওর্ড হয়ে গেছিলো, তো সেই কারণে রাসেলমেনিয়া থেকে আমরা আবার জেড কার্গিল ভার্সেস টিফিনি স্ট্র্যাটনের মধ্যে একটা রিম্যাচ দেখতে পেতেই পারি। তো সেই কারণে আমার মনে হয় এই বছরের এলিমিনেশন চেম্বার টিফিনি স্ট্র্যাটনই জিততে চলেছে, তাই আমি তাকে 1 নম্বরে রেখেছি। তো এবার অ্যালেক্সা ব্লিসের কথা বলা যাক যে অ্যালেক্সা ব্লিসকে আমি কেন 2 নম্বরে রেখেছি। তো টিফিনি স্ট্র্যাটনকে যদি ডাব্লিউডাব্লিউ না জেতাতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ অ্যালেক্সা ব্লিসের দিকে যেতে পারে, কারণ অ্যালেক্সা ব্লিস একটা ভালো চয়েস হবে। এবার অ্যালেক্সা ব্লিস যদি এলিমিনেশন চেম্বার জিতে রাসেলমেনিয়া জেড কার্গিলকে ফেস করতে যায়, তো সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পেতে পারি যে অ্যালেক্সা ব্লিস জেড কার্গিলকে হারিয়ে দিল, তারপর অ্যালেক্সা ব্লিস ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ফিউড শুরু হলো, যেখানে তাদের বন্ধুত্ব ভেঙে যাবে আর তাদের মধ্যে একটা ফিউড টাইটেলের জন্য শুরু হতে পারে। কিন্তু সেটা যদি না হয়, অ্যালেক্সা ব্লিসের হারের কারণও শার্লেট ফ্লেয়ারই হতে পারে। যেমন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে নয় আমরা শার্লেট ফ্লেয়ার, নয় আমরা অ্যালেক্সা ব্লিসের একটা হিলটন দেখতে পেতে পারি, যেখানে আমরা শার্লেট আর অ্যালেক্সার যে বন্ধুত্বটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে একটা ভাঙন ধরতে পারে, আর শার্লেট ফ্লেয়ার হয়তো অ্যালেক্সা ব্লিসের এলিমিনেশন চেম্বার থেকে এলিমিনেট হওয়ার কারণও হতে পারে। তো যেহেতু অ্যালেক্সা ব্লিসের জন্য রাসেলমেনিয়ায় অলরেডি একটা গল্প রেডি আছে, সে যদি জেড কার্গিলের এগেনস্টে নাও যায় তাহলেও তার আর শার্লেটের মধ্যে একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়াতে করিয়ে দিতেই পারে, মানে তার স্টোরি লাইন অলরেডি রেডি করা আছে, ডাব্লিউডাব্লিউকে শুধু ক্যাপিটালাইজ করতে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে অ্যালেক্সা ব্লিস হয়তো এলিমিনেশন চেম্বারে নাও জিততে পারে বা তার চান্স টিফিনির থেকে একটু কম, কিন্তু যদি টিফিনিকে ডাব্লিউডাব্লিউ একান্ত না যেতে চায় তাহলে অ্যালেক্সা ব্লিস অবশ্যই একটা ভালো চয়েস হতে পারে। তো সেই কারণেই অ্যালেক্সা ব্লিসকে আমি 2 নম্বরে রেখেছি। যদি অ্যালেক্সা ব্লিস ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ফিউড আমরা রাসেলমেনিয়া না দেখতে পাই তাহলে অ্যালেক্সা ব্লিসের চান্স হবে, কিন্তু যদি অ্যালেক্সা ব্লিস এই বছর এলিমিনেশন চেম্বার না যেতে তাহলে আমরা এটা ধরে রাখতে পারি রাসেলমেনিয়া যেতে যেতে আমরা অ্যালেক্সা ব্লিস ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে কোনো একটা গল্প দেখতে চলেছি। আর সেই কারণে আমার মতে, মানে
মানে আমার যে উইনার হতে চলেছে এলিমিনেশন চেম্বার 2026 ওমেন্স এলিমিনেশন চেম্বার 2026-এর, সেটা হলো টিফানি স্ট্র্যাটন। আর আমি টিফানিকেই প্রেডিক্ট করছি এই বছরের ওমেন্স এলিমিনেশন চেম্বার উইনার হিসেবে। নেক্সট কথা বলা যাক এজে লি ভার্সেস বেকি লিঞ্চের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার সত্যি কথা বলতে এই ম্যাচটা আনপ্রেডিক্টেবল হতে চলেছে। তার কারণ হচ্ছে এই ম্যাচে যে দুজন আছে সেই দুজনই জিততে পারে, আবার দুজনই হারতে পারে। কেন আমি এই কথা বলছি? কারণ আমরা দেখেছি বেকি লিঞ্চ কিছুদিন আগেই ম্যাক্সিন ডুপ্লির থেকে আবার তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফিরে পেয়েছে, আর তারপর এইটা বলা যেতে পারে তার ফার্স্ট টাইটেল ডিফেন্স। তো সে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচেই তার টাইটেল হেরে যাবে, এইটা তো মানে চট করে ভেবে নেওয়া যায় না। কিন্তু ওই দিক থেকে দেখতে গেলে তাকে যে চ্যালেঞ্জ করেছে বা তার চ্যালেঞ্জার হিসেবে তার সামনে যে দাঁড়িয়ে আছে সেও হলো এজে লি। আর যেহেতু এই বছর এলিমিনেশন চেম্বার শিকাগো থেকে হচ্ছে, আমরা বলতে পারি এজে লির তো হোম টাউন সেটা, যেহেতু এজে লি সিএম পাঙ্কের ওয়াইফ। তো হোম টাউনে এজেলি একটা মোমেন্ট পাবে না আর বেকি লিঞ্চ এজেলিকে হারিয়ে দেবে, এটাও চট করে ভেবে নেওয়া যায় না। তো তার জন্য বলছি এই ম্যাচে ডাব্লিউডাব্লিউর কাছে দুটো পসিবিলিটি খোলা আছে। এবার আমরা যদি এজেলি ভার্সেস বেকি লিঞ্চের ফিউডটাকে প্রথম থেকে দেখি, মানে যেটা সেই রেসেল পালুজার আগে থেকে শুরু হয়েছিল, তারপর থেকে যতগুলো বড় মোমেন্ট এসেছে সব জায়গায় কিন্তু এজেলিরই আপার হ্যান্ড থেকেছে। সেটা রেসেল পালুজা হোক, যেখানে এজেলি আর সিএম পাঙ্ক সেথ রলিন্স আর বেকি লিঞ্চকে হারিয়ে দিয়েছিল, তাছাড়া ওমেন্স ওয়ার গেমস হোক, সেখানেও এজেলি যেই টিমে ছিল সেই টিমই জিতে গেছিলো, আর বেকি লিঞ্চ যেই টিমে ছিল সেই টিম হেরে গেছিল। তাছাড়া ম্যাক্সিন রুপরি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছিল, সেখানেও আমরা দেখেছিলাম যে এজেলি ইন্টারফেয়ার করে বেকি লিঞ্চকে হারিয়ে দিয়েছিল, আর ম্যাক্সিন রুপরি ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো সব ক্ষেত্রেই এজেলির আপার হ্যান্ড থেকেছে। তো যদি এই পুরো ফিউডটায় ডাব্লিউডাব্লিউ বেকি লিঞ্চকেও একটা সুযোগ দিতে চায়, তাহলে এই ক্ষেত্রে সেটা হতে পারে। আর এই ক্ষেত্রে বেকি লিঞ্চ এজেলিকে হারিয়ে তার বদলা নিতে পারে, আর অবশেষে বেকি লিঞ্চ নিজের নামেও একটা মোমেন্টকে করে নিতে পারে। তো সেক্ষেত্রে বেকি লিঞ্চ টাইটেল অবশ্যই রিটেন করতে পারে। কিন্তু এবার কথা হচ্ছে, আমরা এটাও জানি যে এই ফিউডটা এলিমিনেশন চেম্বারেই শেষ হয়ে যাবে না। এই ম্যাচে যেই জিতুক না কেন, অন্তত এই ফিউডটাকে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া অবধি টানবে বা রেসেলমেনিয়া অবধি স্ট্রেচ করবে। আর রেসেলমেনিয়ায় আমরা আবার বেকি লিঞ্চ ভার্সেস এজেলির মতো একটা সিঙ্গলস ম্যাচ বা একটা কোনো স্টিপুলেশন ম্যাচ দেখতে পাবো। এবার সেটা যদি হয়, তার মানে হচ্ছে এই ফিউডটাকে এখনও কন্টিনিউ করাতে হবে। এবার আমরা যদি ধরে নিই যে বেকি লিঞ্চ তার টাইটেল রিটেন করছে, তাহলে সেক্ষেত্রে এজেলি আবার তার থেকে টাইটেল রিম্যাচ চাইবে কি করে? সেটার কোনো পয়েন্ট থাকবে না। হ্যাঁ, একটা পয়েন্ট হতে পারে যদি বেকি লিঞ্চ যেহেতু হিল, তাই সে কোনো চিটিং করে যেতে, বা এমন কোনো মোমেন্ট তৈরি হয় যেখানে হয়তো এজেলি জিতে যাচ্ছিল কিন্তু বেকি লিঞ্চ সেইটাকে আর কি চিটিং করে নিজের নামে করে নিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এজেলি আর কি এটা মানে রিম্যাচ চাইতে পারে রেসেলমেনিয়ায়, কিন্তু তবু সেটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাছাড়া আমরা যদি এজেলির শিডিউলটাকেও দেখি, এজেলি কিন্তু ফুল টাইম ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেনি। আমরা দেখতে পাচ্ছি এজেলিকে আমরা শুধু মেন কিছু মোমেন্টেই দেখতে পাই, তাকে আমরা লং রানে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। তো আমি যদি ধরেও নিই যে হ্যাঁ, যেহেতু সামনে রেসেলমেনিয়া আসছে, তাই রেসেলমেনিয়া অবধি অন্তত আমরা এজেলিকে কন্টিনিউ দেখতে পাবো। কিন্তু রেসেলমেনিয়ার পরেও যে আমরা এজেলিকে কন্টিনিউ ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো সেটার কোনো গ্যারেন্টি নেই। হয়তো এমনও হতে পারলো রেসেলমেনিয়ার পর আমরা ডিরেক্ট সামারস্ল্যামে গিয়ে এজেলিকে দেখতে পেলাম। তো সেক্ষেত্রে এজেলি যদি চ্যাম্পিয়ন হয় রেসেলমেনিয়া, মানে আমরা ধরে নিই যে এলিমিনেশন চেম্বারে বেকি লিঞ্চ তার টাইটেল রিটার্ন করলো, আর তারপর রেসেলমেনিয়ায় গিয়ে এজেলি তার মোমেন্ট পেলো, আর রেসেলমেনিয়ায় গিয়ে এজেলি চ্যাম্পিয়ন হলো। তো সেক্ষেত্রে এজেলি কি তারপর সেই চ্যাম্পিয়নশিপ রেঙ্কটাকে কন্টিনিউ করবে? আর যেহেতু এটা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, তাই এইটা তো রেগুলার বেসিসে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে অ্যাপিয়ার করাই দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এজেলি সেই অর্থে একটা ফুল টাইম ডাব্লিউডাব্লিউতে রান দেবে বলে। তাই আমার মনে হয় সবথেকে পারফেক্ট জিনিস এটাই হবে যে এলিমিনেশন চেম্বারে এজেলি বেকি লিঞ্চকে হারিয়ে দিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যাক। এক্ষেত্রে সে শিকাগোতে মানে তার হোম টাউনে একটা মোমেন্টও পেয়ে যাবে, আমরা একটা টাইটেল চেঞ্জও দেখে নেবো এলিমিনেশন চেম্বারে। আর তারপর বেকি লিঞ্চ তার টাইটেলটাকে ফেরত পাওয়ার জন্য আবার এজেলিকে চেস করতে শুরু করুক আনটিল রেসেলমেনিয়া। তো রেসেলমেনিয়া আসা অবধি আমরা দেখতে পাবো যে এজেলিকে আবার বেকি লিঞ্চ এবার চেস করছে তার টাইটেল ফিরে পাওয়ার জন্য। আর ফাইনালি গিয়ে যখন রেসেলমেনিয়ায় বেকি লিঞ্চ ভার্সেস এজেলির ম্যাচ হবে, তখন আবার বেকি লিঞ্চ এজেলিকে হারিয়ে দিক। ফাইনালি এই যে এজেলির এত আপার হ্যান্ড থাকবে, মানে এলিমিনেশন চেম্বারেও যদি এজেলি যেতে, তাহলে আবার আমরা বলতে পারি বেকি লিঞ্চের উপর এজেলিরই আপার হ্যান্ড থাকবে। তো এই যে প্রতিবারই এজেলি বেকি লিঞ্চকে হারিয়ে দিচ্ছে বা বেকি লিঞ্চের উপর আপার হ্যান্ড থাকছে, এই পুরো ব্যাপারটার বদলা বেকি লিঞ্চ একবারে রেসেলমেনিয়ায় গিয়ে নিতে পারে, আর রেসেলমেনিয়ায় গিয়ে এজেলিকে হারিয়ে আবার তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এজেলির থেকে নিয়ে নিতে পারে। এর ফলে কি হবে? এর ফলে আমরা রেসেলমেনিয়াতেও এজেলির একটা ম্যাচ পেয়ে যাবো। আর তারপর যদি এজেলি আবার ডাব্লিউডাব্লিউ থেকে ছুটি নিতে চায়, মানে একটা লম্বা ব্রেকে যেতে চায়, সেটাও যেতে পারে
তাহলে এজেলিকে আর টাইটেল ক্যারি করতে হবে না, আর ডিরেক্ট আমরা এজেলিকে আবার সামারস্ল্যাম বা অন্য কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে দেখতে পাবো। এক্ষেত্রে বেকি লিঞ্চ এজেলির ফিউডটাও কন্টিনিউ হয়ে যাবে রেসেলমিনিয়া অবধি, এলিমিনেশন চেম্বারে আমরা একটা টাইটেল চেঞ্জও দেখতে পেয়ে যাবো, এজেলিও তার মুভমেন্ট পেয়ে যাবে, মানে সব কিছুই ঠিকঠাক হতে পারে। তাই আমার মনে হচ্ছে যে যদি আমি 49-51% চান্সের কথাও বলি, তাহলে আমি বলবো এজেলি হয়তো একটু এগিয়ে আছে, আর এজেলি এলিমিনেশন চেম্বারে বেকি লিঞ্চকে হারিয়ে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এই যে লজিকগুলোর কথা আমি বললাম, এই সব লজিককে কাজে লাগিয়ে আমি তাই আমার উইনার প্রেডিক্ট করছি এজেলিকে। আর আমার মনে হয় এজেলি অন্তত এলিমিনেশন চেম্বারে বেকি লিঞ্চকে হারিয়ে ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে চলেছে। নেক্সট কথা বলা যাক মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের। এবার এইটা এই বছর এলিমিনেশন চেম্বারের মেন ইভেন্টও হতে পারে, কিন্তু যেহেতু আমরা সিএম পাঙ্ক ভার্সেস ফিন ব্যালরের ম্যাচও দেখতে পাবো, তাই সেই ম্যাচটাকে আমি আপাতত মেন ইভেন্ট হিসেবে ধরে চলছি। তাই এই ম্যাচটার কথা একটু আগেই বলা যাক। তো এই বছরের মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচে আমরা দেখতে পাচ্ছি জে উসো, জিভন ইভেন্স, ট্রিক উইলিয়ামস, র্যান্ডি অর্টন, এলএ নাইট আর কোডি রোডসকে। এবার এই ম্যাচটা কার জেতা উচিত বা কে জিতলে রেসেলমেনিয়ায় কী ম্যাচ হতে পারে বা ড্রু ম্যাকেন্টায়ারকে কে চ্যালেঞ্জ করলে বেশি ভালো হতে পারে, সেই নিয়ে আমি গতকাল একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। তো যারা যারা সেই ভিডিওটা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করো, সেটাই অনেক ভালো ইনসাইট পাবে এই ম্যাচটার। কিন্তু এবার আমি যেহেতু এখানে ফাইনাল প্রেডিকশন করতে চলেছি, তাই আবার সেই ওমেন্স এলিমিনেশন চেম্বারের মতো এখানেও আমি 1 থেকে 6 নাম্বার নামের কথা বলি। যার নাম 6 থাকবে তার চান্স সব থেকে কম, আর যার নাম 1 থাকবে তার চান্স সব থেকে বেশি। তো সোজা চলে আসা যাক সব থেকে কম চান্স যার, আর আমি এখানে একসাথে দুজনের নাম নেব, সেটা হচ্ছে জে উসো আর জিভন ইভেন্স। আমি একবারে 6 নম্বরে রাখতে চলেছি জিভন ইভেন্সকে, কারণ আমার মনে হয় না যে জিভন ইভেন্স এই মুহূর্তে রেসেলমেনিয়ায় ড্রু ম্যাকেন্টায়ারকে ফেস করবে বলে। হ্যাঁ, জিভন ইভেন্সকে ডাব্লিউডাব্লিউ এটা পুশ দিচ্ছে, কিন্তু সেটা এত বড় লেভেলের পুশ না যে সে রেসেলমেনিয়ায় ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করবে। তাই জীবন ইভেন্সের কোনো রকম কোনো চান্স নেই এই ম্যাচে। হ্যাঁ, ভালো পারফর্ম করতে পারে জীবন ইভেন্স, হয়তো সব থেকে বেটার পারফর্মার হিসেবে বেরিয়ে আসতে পারে এই ম্যাচের, কিন্তু উইনার হিসেবে তার চান্স সব থেকে কম। তাই তার নাম আমি 6 নম্বরে রেখেছি। আর তার সাথে সাথেই 5 নম্বরে আমি নাম রেখেছি দ্য মেন ইভেন্ট জে উসোর। এবার প্রথম কথা হচ্ছে জে উসোর তো হয়তো এই ম্যাচে থাকারই কথা ছিল না, ব্রনসন রিড যেহেতু ইনজিওর্ড হয়ে গেছিলো, তাই ব্রনসন রিডের বদলে জে উসোকে এই ম্যাচে আনা হয়েছে। তো আমার মনে হয় না এই বছরে অন্তত জে উসোকে জেতানোর কোনো প্ল্যান ডাব্লিউডাব্লিউর আছে বলে। আর ডাব্লিউডাব্লিউ যত হেড পেয়েছে, অন্তত জে উসোকে এই এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করানোর জন্য যে পরিমাণ ডিসলাইক পড়েছে ইউটিউবে, তো আমার মনে হয় না এই মুহূর্তে তাকে ড্রু ম্যাকেন্টায়ারের সামনে আনার মতো ভুল ডাব্লিউডাব্লিউ করবে বলে। তাই জে উসোরও কোনো রকম কোনো চান্স নেই। আর তাছাড়াও জে উসো এখন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স তার ভাই জিমি উসোর সাথে। তো আমার মনে হয় রেসেলমেনিয়াতে তারা একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ফিউডেই যেতে চলেছে। তাই জে উসোরও কোনো রকম কোনো চান্স নেই এই ম্যাচটা জেতার। এবার যদি চলে আসা যায় 4 নম্বর নামের, তো সেখানে আমি রেখেছি ট্রিক উইলিয়ামসকে। ট্রিক উইলিয়ামসের সাথেও ব্যাপারটা অনেকটা সেম। ট্রিক উইলিয়ামসকেও ডাব্লিউডাব্লিউ ফিউচার সুপারস্টার হিসেবে বিল্ড করছে, তাকেও ভালো পুশ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও আমার মনে হয় সে এখনো এতটা বড় হয়ে যায়নি যে রেসেলমেনিয়ার মতো স্টেজে সে এই মুহূর্তে ড্রু ম্যাকেন্টায়ারকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারে বলে। তো সেই কারণে ট্রিক উইলিয়ামসের নামকে আমি 4 নম্বরে রেখেছি, আর আমার মনে হয় ট্রিক উইলিয়ামসের চান্সও কম। তো এবার বেঁচে থাকলো 3 জন, যেটা হচ্ছে কোডি রোডস, র্যান্ডি অর্টন আর এলএ নাইট। আর আমার 3 নম্বর নাম হতে চলেছে এলএ নাইট, কারণ এলএ নাইটকেও আমার মনে হয় না ট্রিপল এইচ এত বড় সুযোগ রেসেলমেনিয়া গিয়ে দেবে বলে। হ্যাঁ, এলএ নাইট ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ কীভাবে হতে পারে সেটা নিয়ে আমি গতকালের ভিডিওতে ভালো করে আলোচনা করেছি, তাই বলছি সেই ভিডিওটা অবশ্যই গিয়ে চেক আউট করো। সেখানে আমি আরও ভালোভাবে কথা বলেছি কীভাবে এলএ নাইটকেও এই ম্যাচে রাখা যেতে পারে। কিন্তু যদি আমি ট্রিপল এইচের লজিক দিয়ে চলি, তাহলে আমার মনে হয় না ট্রিপল এইচ এলএ নাইটকে এত বড় চান্স রেসেলমেনিয়ায় দিয়ে দেবে বলে। তো সেই কারণে এলএ নাইটের চান্সও কম, কিন্তু হ্যাঁ বাকিদের তুলনায় যেহেতু একটু বেশি, আর এলএ নাইট এমনিও ফ্যান ফেভারিট, তাই ডাব্লিউডাব্লিউ কোনো সারপ্রাইজ দিতে চাইলে অবশ্যই দিতে পারে। তো সেই কারণে এলএ নাইটের নাম আমি 3 নম্বরে রেখেছি। তো বেঁচে থাকলো আর দুজনই, সেটা হচ্ছে র্যান্ডি অর্টন আর কোডি রোডস। আর সত্যি কথা বলতে কম্পিটিশন এদের দুজনের মধ্যেই হতে চলেছে। এবারে আমি জানি এই ভিডিওটা যারা যারা দেখছে তাদের মধ্যে 90% অডিয়েন্স এইটাই চায় যাতে র্যান্ডি অর্টন এই বছরের এলিমিনেশন চেম্বার জিতুক, ইনক্লুডিং মি। আমিও এটাই চাই যাতে র্যান্ডি অর্টন এই বছর এলিমিনেশন চেম্বার জিতে ড্রু ম্যাকেন্টায়ারকে রেসেলমেনিয়া চ্যালেঞ্জ করে। কিন্তু আমাদের চাওয়াই কি সব কিছু হবে? হয়তো হবে না, কারণ ট্রিপল এইচের ডাব্লিউডাব্লিউ কি সেটা চাইছে? আমার মনে হয় না। কারণ যদি সেটাই হতো তাহলে এতদিন ধরে কোডি রোডস, জেকব ফাটু এদেরকে টাইটেল পিকচারে ডাব্লিউডাব্লিউ আটকে রাখতো না। আর ডাব্লিউডাব্লিউ যেই পরিমাণে কোডি রোডসকে ড্রু ম্যাকেন্টায়ারের পেছনে লাগিয়ে রেখেছে, যেইভাবে কোডি রোডসকে টাইটেল পিকচারে রেখেছে, আমার মনে হয় না রেসেলমেনিয়ার ঠিক আগে এলিমিনেশন চেম্বারে এসে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ টাইটেল পিকচার থেকে বের করে দেবে বলে। আর এমনিও কোডি রোডস হচ্ছে ট্রিপল এইচের গোল্ডেন বয়, ট্রিপল এইচের দু চোখের
চোখের মণি। তো কোডি রোডসকে তো অন্তত একটা টাইটেল পিকচারে ডাব্লিউডাব্লিউই বা ট্রিপল এইচ রাখতেই চলেছে অ্যাট রাসেলমেনিয়া। তাই সব থেকে বেশি চান্স এটাই আছে যে রাসেলমেনিয়ায় গিয়ে আমরা আবার কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে একটা রিম্যাচ দেখতে চলেছি ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এক্ষেত্রে র্যান্ডি ওটনের সাথে অবশ্যই জিনিসটা খুব বাজে হবে। সবাই চাইছে র্যান্ডি ওটন যাতে জিতুক, কিন্তু আমার মনে হয় র্যান্ডি ওটনের জেতার চান্স এইখানে কোডি রোডসের থেকে কিছুটা হলেও কম। তো সেই কারণে 2 নম্বরে আমি রেখেছি র্যান্ডি ওটনের নাম। সরি র্যান্ডি ওটন, আমিও চাই তুমি যেতো, কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচে সবথেকে বেশি চান্স যা জেতার আছে সেটা হলো দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের। কোডি রোডসই এবছর এলিমিনেশন চেম্বার জিতে আবার ড্রিউ ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করবে। আর তার সবথেকে বড় কারণ হলো ড্রিউ ম্যাকেন্টায়ার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোডি রোডসকে যদি আবার এই টাইটেলটা ফিরে পেতে হয় বা তার সাথে তার এগেনস্টে কোনো ম্যাচে যেতে হয় তাহলে তাকে তার টাইটেল অপরচুনিটি আর্ন করতে হবে। আর এলিমিনেশন চেম্বার জেতার মাধ্যমে কোডি রোডস সেই টাইটেল অপরচুনিটিটাকে আর্ন করবে। সেই কারণে আমার মনে হয় এই বছরের এলিমিনেশন চেম্বার কোডি রোডস জিততে চলেছে। তাই আমি কোডি রোডসকেই অ্যাজ আ উইনার প্রেডিক্ট করতে চলেছি। কিন্তু আবারও বলছি, আর কারা কারা জিততে পারে, কারা জিতলে কী ম্যাচ রেসেলমেনিয়া হতে পারে সেটা নিয়ে ভালোভাবে আমি গতকালের ভিডিওতে আলোচনা করেছি। তো অবশ্যই সেই ভিডিওটা গিয়ে একবার চেক আউট অবশ্যই করো। আর এবার ফাইনালি কথা বলা যাক সিএম পাঙ্ক ভার্সেস ফিন ব্যালারের ম্যাচের, যেটা সম্ভবত এই বছরের মেন ইভেন্টও হতে পারে এলিমিনেশন চেম্বারে, যদি একান্ত মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ মেন ইভেন্ট না করে তো। আর এই ম্যাচটা হয়তো সব থেকে ইজি ম্যাচ হতে চলেছে প্রেডিক্ট করার জন্য, কারণ এই ম্যাচে যাই হয়ে যাক না কেন আমার মনে হয় না যে সিএম পাঙ্কের কাছ থেকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যাবে বলে। প্রথম কথা, এলিমিনেশন চেম্বার শিকাগো থেকে হচ্ছে, আর শিকাগোতে গিয়ে সিএম পাঙ্ক হেরে যাবে এটা তো ভাবাই যায় না। তার থেকে বড় কথা হলো সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচ অলরেডি রাসেলমেনিয়া নাইট 2 এর মেন ইভেন্টের জন্য সেট হয়ে গেছে। আর এই বছরের রাসেলমেনিয়ার টিকিট সেলসের হাল এমনিই খারাপ, আর আমার মনে হয় না এই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ তাদের হাত থেকে যেতে দেবে বলে, কারণ এইটাই এই মুহূর্তে এই বছরের রাসেলমেনিয়ার সব থেকে বড় ম্যাচ যেটার জন্য অডিয়েন্স এক্সাইটেড আছে। তো এই ম্যাচটাকে কোনো রকমভাবে ডাব্লিউডাব্লিউ আর কোনো পাল্টাবে না বা আর কোনো রকম এই ম্যাচে কোনো গন্ডগোল করবে না। তো ইজি সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করতে চলেছে আর ফিন বেলারকে হারাতে চলেছে। তাই এই ম্যাচের প্রেডিকশনও খুবই সহজ, কিন্তু ব্যাপার হলো একটাই যে ফিন বেলার এই ম্যাচে হারবেটা কী করে। কারণ আর যাই হোক ফিন বেলার ক্লিন তো হারতে পারবে না, কারণ ফিন বেলার যদি এই ম্যাচে ক্লিন হেরে যায় তাহলে ফিন বেলারের ক্যারেক্টার পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই ফিন বেলারকে এই ম্যাচে হারতে হলেও সেটা কিছু ইউনিক ওয়েতে হারতে হবে। এবার সেটা বিভিন্ন ওয়ে হতে পারে, যেমন সিএম পাঙ্ক এখানে কিছু গন্ডগোল করতে পারে। সিএম পাঙ্ক হয়তো এই ম্যাচে এমন অবস্থায় চলে আসবে যেখানে হয়তো ফিন বেলার প্রায় জিতেই যাচ্ছিল, মানে ম্যাচটা তো অবশ্যই ভালো হবে, আর ফিন বেলার সিএম পাঙ্ককে তার লিমিট অবধি নিয়ে যাবে। তো এমন একটা হয়তো পজিশন আসবে যেখানে আমরা দেখে ভাববো যে এইখানে এবার তো ফিন বেলার জিতেই যাবে আর ফিন বেলার নিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর ডাব্লিউডাব্লিউ আমাদের বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়ে দেবে। কিন্তু সেইখানে হয়তো সিএম পাঙ্ক তার কিছু হিল ট্যাকটিক্স ইউজ করতে পারে যেটা আমরা তার থেকে আশা করতে পারি না। এইভাবে যদি সে ফিন বেলারকে হারায় তাহলে আমরা বলতে পারি এখান থেকে সিএম পাঙ্ক তার হিল টার্নকেও টিজ করে দেবে, আর তার সাথে সাথে ফিন বেলারের ক্যারেক্টারটাও বেঁচে যাবে। তাছাড়া এই ম্যাচে আরেকটা যেটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ফিন বেলার বলে দিয়েছে যে এই ম্যাচে যাতে জাজমেন্টের কোনো মেম্বার ইন্টারফেয়ার না করে, সে নিজের দমে ম্যাচটাকে জিততে চায়। কিন্তু আমরা জানি যে জাজমেন্টের পোলাপান তো সেই কথা অত সহজে শুনবে না। তো এই ম্যাচের মাঝখানে আমরা যখন দেখবো যে ফিন বেলার হয়তো একটু মুশকিলে পড়ে গেছে আর তার হয়তো হেল্পের দরকার আছে, তখন জেডি ম্যাকডোনা আর ডমিনিক এই ম্যাচে ফিন বেলারকে হেল্প করতে আসতেই পারে। এবার জেডি ম্যাকডোনার কথা ছেড়ে দাও, তার সাথে তো কিছু হবে না, কিন্তু ডমিনিক এই ম্যাচে কোনো একটা গন্ডগোল করতে পারে জানতে বা অজান্তে। যেহেতু ফিন বেলারের সাথে তার একটা ঝামেলা চলছে ব্যাক স্টেজে, তাই সে হয়তো জেনে শুনেই ফিন বেলারকে এই ম্যাচে হারিয়ে দিল, আর এমন কিছু করলো যার ফলে সিএম পাঙ্ক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফিন বেলারকে হারিয়ে দিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অফিসিয়ালি ফিন বেলার আর ডমিনিক মিস্ট্রির ফিউড এই ম্যাচ থেকে শুরু হয়ে যাবে। আর তা না হলে এমন একটা জিনিস দেখাতে পারে যেখানে হয়তো ডমিনিক চাইছিল না ফিন বেলারকে হারাতে, কিন্তু সে একটা এমন গন্ডগোল করে দিল যেটা ফিন বেলারের ফেভারে না গিয়ে ফিন বেলারের এগেনস্টে চলে গেল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সিএম পাঙ্ক ফিন বেলারকে হারিয়ে দিল। তো সেক্ষেত্রে আমরা দেখবো এখান থেকে ডাব্লিউডাব্লিউ আরও টিজ করে দেবে ফিন বেলার আর ডমিনিক মিস্ট্রির ব্রেকআপকে, আর তারপর ইভেনচুয়ালি রাসেলমেনিয়া আস্তে আস্তে আমরা ডমিনিক আর ফিন বেলারের মধ্যে ব্রেকআপও দেখতে পেয়ে যাবো, তাদের মধ্যে ফিউডও শুরু হয়ে যাবে, আর রাসেলমেনিয়াতে তাদের মধ্যে ম্যাচও হয়ে যেতে পারে। তো এইভাবে ডমিনিক আর ফিন বেলারের ফিউড এলিমিনেশন চেম্বার থেকে ডাব্লিউডাব্লিউ শুরু করতে পারে। আর সেই কারণে আমার মনে হচ্ছে যে ফিন বেলারের এখানে অন্তত কোনো চান্স নেই ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার, আর সিএম পাঙ্কে এই ম্যাচটা জিততে চলেছে। আর এই ম্যাচে আমার প্রেডিকশনও সিএম পাঙ্কের সাথেই থাকতে চলেছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যদি তোমরা বলো যে এই ম্যাচে আমি দেখতে চাই, সেটা হচ্ছে এই ম্যাচের শেষে বা এই ম্যাচের মাঝখানে ফিন বেলার যাতে তার ডিমন ক্যারেক্টারের কোনো টিজ দেয়, মানে এমন কিছু করে যেটা দেখে আমরা মানে হয়তো বুঝে যেতে পারি যে ফিউচারে বা রাসেলমেনিয়া আস্তে আস্তে আমরা ডিমন ফিন বেলারেরও রিটার্ন দেখতে চলেছি। এই টিজটা যেন ডাব্লিউডাব্লিউ দেয়, আমি এইটুকুই শুধু চাই। কিন্তু বাকি
বাকি যেমন বললাম এই ম্যাচের প্রেডিকশন তো এমনিও ইজি ছিল, কিন্তু সব ম্যাচের কথা তো হলো, এবার লাস্ট একটা প্রেডিকশনের কথা বলা যাক, যেটাও এলিমিনেশন চেম্বারে রিভিল হবে। সেটা হচ্ছে ওই কাঠের বাক্স, ওই মিস্ট্রি ক্রেট, ওর ভেতর কি আছে বা কে আছে। আমি যদিও সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তো কে কে থাকতে পারে সেটা যদি তোমরা জানতে চাও সেই ভিডিওটা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু আমার যদি ফাইনাল প্রেডিকশন দিতে হয় যে এই কাঠের বাক্সের ভেতর থেকে কে বেরাবে, ক্রিস জেরিকো, আমার মনে হয় না। আমার মনে হয় এই কাঠের বাক্সের ভেতর থেকে ড্যান হাউজেন বেরাতে চলেছে। ড্যান হাউজেন কে কী করে না করে ওই ভিডিওতে বলা আছে, গিয়ে তোমরা ভিডিওটা চেক আউট করতে পারো। আপাতত আজকের ভিডিওটা এই অবধি থাক। অবশ্যই তোমরা বলো তোমরা আমার প্রেডিকশনের সাথে একমত কিনা, বা তোমরা অন্য কোনো প্রেডিকশন করতে চাও কিনা, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে যেমন বললাম ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর অবশ্যই 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 করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে। তো তার সাথে ভিডিওটাকে হাইপ করো, ভিডিওটাকে শেয়ার করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।